তোমাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? यस सर। আজকে তোমাদের যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ব্যাকটেরিওফেজ। তোমরা শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার স্লাইডটা আসে নাই। স্লাইড আসেনি? না স্যার। দাঁড়াও, তাহলে আবার করতে হবে। শেয়ার করছিলাম। হ্যাঁ, আর একবার দেখি এবার কি আছে। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? না স্যার, স্লাইড আসে নাই। সাইডে থাক। এই যে স্লাইড দেখতে পাচ্ছ অনেকে? কেউ কি দেখতে পাচ্ছিস? আমি তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না স্যার। আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দাঁড়াও দেখি। স্যার ল্যাপটপ থেকে শেয়ার। হ্যাঁ, এখন মনে হয় দেখা যাবে। দেখা যাচ্ছে? দাঁড়াও একটু সময় দেখা তো দাঁড়াও আরেকবার দেখি। আপনি করেছেন বারবার। এখন মনে হয় দেখা যায় নাকি? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে। তোমাদের শব্দ আমি মিউট কর। হ্যাঁ, যাদের সমস্যা তারা একটু মিউট করো। ঠিক আছে, আমরা শুরু করি। আজকে তোমাদের পড়ানো হবে ব্যাকটেরিওফেজ। ব্যাকটেরিওফেজ means a virus that can infect bacteria. আমরা একটু পড়ি। They are ubiquitous, that means they are present in everywhere. Present in high concentration in environmental source that includes sea, swamp, sewage water. That means আমাদের যে বজ্র নিষ্কাশন ব্যবস্থা আছে সেই পানির মধ্যে পাওয়া যায়, এনভায়রনমেন্টের মধ্যে পাওয়া যায়, সমুদ্রের মধ্যে পাওয়া যায়। আমাদের পরিবেশের সমস্ত জায়গায় এই ব্যাকটেরিওফেজ প্রেজেন্ট। তো দেখো, ব্যাকটেরিওফেজ এমন একটা ভাইরাস যেটা আমাদের চারপাশেই সব সময়ই থাকে, এবং এই ব্যাকটেরিওফেজ আমাদের জন্য উপকারী এবং ক্ষতিকারক দুটাই হইতে পারে। কিছু কিছু ব্যাকটেরিওফেজ আছে আমাদের জন্য খুবই উপকারী, কিছু কিছু ব্যাকটেরিওফেজ আছে আমাদের জন্য ক্ষতিকারক। ব্যাকটেরিওফেজ অনেক ধরনের। ব্যাকটেরিওফেজ মোর দ্যান 10,000। তোমরা যদি ব্যাকটেরিওফেজের টাইপ চিন্তা করো, 10,000-এরও বেশি টাইপের ব্যাকটেরিওফেজ আছে। তোমরা হয়তো শুধু T2 ফেজ বা T2 ফেজ ব্যাকটেরিওফেজের নাম জানো, কিন্তু আসলে অনেক ধরনের ব্যাকটেরিওফেজ আছে। যেমন আমরা যদি এখানে চিন্তা করি T1 to T7 ব্যাকটেরিওফেজ। কিছু আছে ব্যাকটেরিওফেজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাদের মানে ইয়ার উপরে ভিত্তি করে, তাদের মেকানিজম অফ রিপ্রোডাকশন যদি চিন্তা করি, তাদের উপর ভিত্তি করে ব্যাকটেরিওফেজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লাইটিক ফেজ আর একটা হচ্ছে লাইসোজেনিক ফেজ। তো লাইটিক ফেজের মধ্যে টি ফেজ ব্যাকটেরিয়া যে সমস্ত তোমরা T2 ফেজ নাম শুনছো, এরকম T1 হইতে পারে, T3 হইতে পারে, T4, 5, 7 এমনকি 12 হইতে পারে। এর হচ্ছে টি ব্যাকটেরিওফেজ যেসব, এই সমস্ত হচ্ছে লাইটিক টাইপ। আর ল্যামডা ফেজ একটা ফেজ, এইসব হচ্ছে, এবং বিটা ফেজ এরা হচ্ছে লাইসোজেনিক টাইপ। লাইটিক আর লাইসোজেনিক কি ধরনের টাইপ এটা আমরা একটু পরে ব্যাখ্যায় দেব।
আপাতত তোমরা এতটুকু বুঝতে পারলা, তোমরা আগেই জানো bacteriophage are the virus that can infect bacteria, and these bacteriophage are present everywhere in the environment. Like it may be present in the water, it may be present in the soil, it may be present in the sea, sewage water, etc. etc. তোমরা জানো মানুষের ডিসেন্ট্রি হয়, তাই না? একটা মানুষের যখন ডিসেন্ট্রি বা ডায়রিয়া হয়, একটা লাস্ট স্টেজে এসে মানুষটা যদি কোনো ওষুধ নাও খায়, অ্যান্টিবায়োটিক নাও খায়, অনেকে গ্রামের লোক তো অ্যান্টিবায়োটিক খায় না, তারা কিন্তু লাস্ট স্টেজে আসে ভালো হয়ে যায়। নর্মাল ডায়রিয়া বা ডিসেন্ট্রি হলে আমরা নিজেরাও কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খাই না, একটা স্টেজ আসে ভালো হয়ে যায়। কিভাবে ভালো হচ্ছে আসলে? এইটা হচ্ছে এই ব্যাকটেরিওফেজের কাজ। ব্যাকটেরিওফেজ নর্মালি ওই সময় আমরা যখন পানি খাচ্ছি বা যে কোনো কিছুর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে ব্যাকটেরিওফেজের কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তো লাইটিক টাইপ ব্যাকটেরিওফেজ মনে রাখবা, লাইটিক টাইপ ব্যাকটেরিওফেজের কাজই হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। তো এনিহাউ লাইটিক টাইপ ব্যাকটেরিওফেজ যখন আমাদের শরীরে প্রবেশ করে, এই লাইটিক টাইপ ব্যাকটেরিওফেজ তখন এই ডিসেন্ট্রিয়া তৈরি করে কি, শিজেলা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, এদের মধ্যে গ্রো করে এদেরকে ডিস্ট্রয় করে, আলটিমেটলি আমরা তখন রিকভার হয়ে যাই ডায়রিয়া থেকে। এই কাজটা কিন্তু ব্যাকটেরিওফেজ করতেছে যদি আমরা অ্যান্টিবায়োটিক না খাই। ঠিক আছে, আমরা আরো একটু আলোচনা করবো একটু পরে, এটা আপাতত তোমাদের একটু হিন্টস দিয়ে রাখা হয়তো আর কি। এখন আমরা একটা টিপিক্যাল ব্যাকটেরিওফেজের কেমন হইতে পারে, তোমরা যদি একটু ফিগারের দিকে চিন্তা করো, কই আমার মাউস কইছে, হ্যাঁ ফিগারের দিকে যদি তোমরা একটু দেখো, এটা হচ্ছে ক্যাপসিড। তোমরা দেখো ভাইরাসের মতো এটারও একটা ভাইরাস, এটারও ক্যাপসিড আছে এবং ইন্টারনালি ডিএনএ আছে, নিউক্লিক অ্যাসিড। ডিএনএও হইতে পারে, আরএনএও হইতে পারে। বিভিন্ন ভাইরাস, এই ব্যাকটেরিওফেজেরও অনেকগুলা গ্রুপ আছে, অনেকগুলা ফ্যামিলি আছে, মায়োভিরিডি, আরো স্যাপোভিরিডি, বিভিন্ন ধরনের, তোমরা ইন্টারনেটে সার্চ দিলে পাবা। আর ডিটেলস তোমাদের পড়ার দরকার নাই, আপাতত তোমাদের এখানে অল্প কিছু জানলেই হবে। তো এই হচ্ছে নিউক্লিক অ্যাসিড, একটা ব্যাকটেরিওফেজের ভেদ সেন্ট্রালি থাকবে, তার চারপাশে যে কোট করে থাকবে এটা হচ্ছে প্রোটিন ক্যাপসিড। দেন ব্যাকটেরিওফেজের এক্সট্রা একটা কিছু স্ট্রাকচার থাকে যেটা ভাইরাসের মধ্যে, নর্মাল ভাইরাসের মধ্যে নাই। এটার মধ্যে দেখো টেইল বলতেছি আমরা, এটাকে বলা হয় হেড রিজিয়ন, যে ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিড এই পুরা রিজিয়নটাকে হচ্ছে হেড, আর পরের পুরা রিজিয়নটাকে বলা হচ্ছে টেইল। টেইল রিজিয়নের মধ্যে দেখো কলার শীট থাকে এবং বেস প্লেট থাকে, আর মাঝখানে থাকে এর শীট, মানে এর টেইলের অনেকগুলা মেমব্রেন। এদের কাজ হচ্ছে সংকোচন প্রসারণ। তোমরা জানো যে এটা যদি আমরা সংকোচন হয়, এটা এটার সঙ্গে লাগে যাবে, ফলে ক্যাপসিড প্রোটিন তখন এই জায়গায় চলে আসবে। আবার এই কিছু সময় এটা রিলিজ হয়ে যায়। সংকোচন প্রসারণ হচ্ছে এই টেইল শীতের কাজ। আর এর মধ্যে দেখো আবার কিছু হচ্ছে টেইল ফাইবার, এই যে টেইল ফাইবার, এই টেইল ফাইবার থাকে এবং স্পাইক থাকে, টেইলের মধ্যে আবার স্পাইক প্রোটিনও থাকে। এই সমস্ত মিলায় গঠিত হয় একটা টিপিক্যাল ব্যাকটেরিওফেজ। টিপিক্যাল ব্যাকটেরিওফেজের বিভিন্ন পার্টের বিভিন্ন ফাংশন আছে। যেমন যদি আমরা ক্যাপসিডের কাজ বলি, ক্যাপসিড প্রোটিনের কাজ কি? ক্যাপসিডের কাজ হচ্ছে তার নিউক্লিক অ্যাসিডটাকে প্রোটেকশন দেওয়া। যদি ক্যাপসিড না থাকতো, তো নিউক্লিক অ্যাসিড ডিস্ট্রয় হয়ে যাইতো এনভায়রনমেন্টের যে কোনো এনজাইমের মাধ্যমে। তো ক্যাপসিড প্রোটিনের কাজ হচ্ছে তার এই নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালসকে প্রোটেকশন করা। আর সেন্ট্রালি যে নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস কাজ আছে, এর কাজ তোমরা জানোই। নিউক্লিক অ্যাসিডের কাজ হচ্ছে রেপ্লিকেশন, যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হবে তখন প্রোটিন তৈরি করবে, এই সমস্ত কাজই হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা করে থাকে। আর দেন কলার শীতের কাজেই বললাম, টেইল শীট বা কলার, এদের কাজে বললাম হচ্ছে সংকোচন প্রসারণ, দ্যাট মিনস কন্ট্রাকশন অ্যান্ড এক্সট্রাকশন। এই সময় তারা ওই ডিএনএ ম্যাটেরিয়ালস এই হোস্টের মধ্যে প্রবেশ করায় দেয়। আসলে এই টেইল শীট যখন কন্ট্রাকশন করে, তখন এই ক্যাপসিড ম্যাটেরিয়াল যখন হোস্ট সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে, তখন এই ক্যাপসিড ম্যাটেরিয়াল একবারে সেল মেমব্রেনের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, যেহেতু এটা সংকোচন হয়ে যাবে। এই হচ্ছে টেইল শীতের কাজ। আর টেইল ফাইবারের কাজ হচ্ছে হোস্টের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়া, একটা হোস্টের রিসিপ্টরের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে টেইল ফাইবারের মাধ্যমে। আর স্পাইক গুলার কাজ কি? স্পাইক হচ্ছে যে সেন্ট্রালি যে একটা স্পাইক আছে, এর মাধ্যমেই আসলে মূলত এই ডিএনএ ম্যাটেরিয়াল এটার মধ্যে দিয়ে ইনজেক্ট করে। এই ক্ষেত্রে ডিএনএ ম্যাটেরিয়াল শুধুমাত্র যখন ভাইরাসের রেপ্লিকেশন আমি দেখাচ্ছি ভিতরে প্রবেশ করে, তখন শুধুমাত্র ডিএনএ ম্যাটেরিয়াল এই স্পাইক, সেন্ট্রাল স্পাইক যে প্রোটিন আছে টেইলের, এর মধ্যে দিয়ে সে ভিতরে প্রবেশ করে। একটা টিপিক্যাল ব্যাকটেরিওফেজের স্ট্রাকচার তোমরা বুঝতে পারছো? স্যার টেল শীথের মানে সংকোচন প্রসারণের কাজটা একটু মানে সংকোচন প্রসারণের কাজ হচ্ছে টেল যখন কন্ট্রাকশন করবে, যখন মনে করো আমরা একটা ফিগার যদি তোমাদের দেখাই, মনে করো এরকম
এটা একটা ভাইরাস, এটা যখন অ্যাটাচমেন্ট হচ্ছে, এটা সেল মেমব্রেন, ঠিক আছে, ব্যাকটেরিয়ার মনে করো সেল ওয়ালের সঙ্গে যখন সে অ্যাটাচ হয়েছে, অ্যাটাচ হওয়ার পর যখন ওই টেল মেমব্রেনটা যখন সংকোচন হয়, এটা যদি টেল মেমব্রেন হয় পুরাটাই টেল শীট, এটা যখন সংকোচন হবে তখন এই ক্যাপসিডটা সেল ওয়ালের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে, মানে সেল ওয়ালের সঙ্গে লেগে যাবে। এটাই হচ্ছে মেইনলি এই টেল শীটের কাজ। মানে এটা যখন কন্ট্রাকশন করবে তখন এই শীটটা ক্যাপসিড প্রোটিন সহ নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস তখন অ্যাটাচমেন্ট, মানে একবারে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল তার সঙ্গে অ্যাডজাসেন্ট কাছাকাছি চলে আসবে, যাতে ডিএনএ ম্যাটেরিয়ালস টেল শীটের মধ্যে দিয়ে ওই ব্যাকটেরিয়ার সেলের মধ্যে প্রবেশ করতে পারে। কন্ট্রাকশন এন্ড স্যার কলারের কাজ একটু স্যার। হ্যাঁ, কলারের কাজ হচ্ছে তার এই ম্যাটেরিয়ালসকে এই জায়গা পর্যন্ত প্রোটেকশন করা এবং এর মধ্যে দিয়ে এই ডিএনএটাকে পাস করে দেওয়া, এটাই হচ্ছে কলারের কাজ। এবং বেস প্লেটের কাজ হচ্ছে এটার ভিত্তি হিসাবে ধরে রাখা, টেইল শীটটাকে ভিত্তি হিসাবে ধরে আসে, এটাই হচ্ছে বেস প্লেটের কাজ। আর টেইল ফাইবারের কাজ হচ্ছে মানে কোনো একটা ব্যাকটেরিয়াল সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়া, রিসেপ্টর সেলের সঙ্গে ব্যাকটেরিয়া অ্যাটাচমেন্ট হওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দুইটা স্টেপ বলছিলাম, দুই ধরনের ব্যাকটেরিওফেজ, এক ধরনের হচ্ছে লাইটিক আর এক ধরনের হচ্ছে লাইসোজেনিক। তো আমরা এই দুই ধরনের রেপ্লিকেশন দেখবো, একটা হচ্ছে লাইটিক আর একটা হচ্ছে লাইসোজেনিক। তো আমরা একটু লাইটিক সাইকেল যদি চিন্তা করি, এখানে ছবিটার মধ্যে বর্ণনা আছে কিন্তু আরো সুন্দর করে দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমি ইন্টারনেটে এটাই আমার কাছে মনে হয়েছে মোটামুটি ভালো আর কি। তো এটা দেখো, এখানে এইদিকে আরো এনভায়রনমেন্টের মধ্যে ব্যাকটেরিওফেজ থাকে, এই জন্য এই জায়গায় কিন্তু একটা ব্যাকটেরিওফেজ আর্ট করলে আরো ভালো হইতো, তাই না? এনভায়রনমেন্টের মধ্যে ব্যাকটেরিওফেজ আছে, মনে করো এখান থেকে অ্যাটাচমেন্ট হচ্ছে একটা ব্যাকটেরিয়ার মধ্যে। আর ব্যাকটেরিওফেজের কাজ কি? ব্যাকটেরিয়া আমরা আগে ডেফিনিশনে বলছি, ব্যাকটেরিওফেজ ইজ এ ভাইরাস দ্যাট ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া এন্ড লাইসিস বা রেপ্লিকেশন ইন দ্য ব্যাকটেরিয়া। মানে এটা একটা ভাইরাস কি করে? রেপ্লিকেশনের জন্য তার হোস্টের দরকার, এটাও সিমিলার, এই রেপ্লিকেশনের জন্য হোস্ট দরকার। এই ক্ষেত্রে হোস্টটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর নর্মাল ভাইরাসের ক্ষেত্রে হোস্ট হচ্ছে কি? হিউম্যান সেল, এনিম্যাল সেল বা যে কোনো কিছু। কিন্তু এই ব্যাকটেরিওফেজের হোস্টই হচ্ছে ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া ছাড়া অন্য কোথাও রেপ্লিকেশন করবে না। এই জন্যই এটা একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আসলে তোমরা জানো অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, মানে ব্যাকটেরিয়াকে কিল করে অথবা ব্যাকটেরিয়ার গ্রোথকে হ্যাম্পার করে। তো এটাও কিন্তু ওই রকম একটা টাইপের ব্যাকটেরিওফেজ, যেহেতু ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে। তো এটা আমরা একটু পরে আলোচনা করবো। এখন দেখো, একটা ব্যাকটেরিওফেজ ফার্স্টলি অ্যাটাচড উইথ দ্য সেল ওয়াল অফ দ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে। দেন এখানে কিন্তু ডিটেলস লেখা নেই, আমি বলতেছি তোমার। Then its tail sheet contract and it inject its DNA materials into the cytoplasm of the bacteria. Only DNA materials, খেয়াল করবা এখানে অন্য কিছু ম্যাটেরিয়াল ভিতরে প্রবেশ করবে। Only DNA materials enter into the cytoplasm of the host bacteria. After enter, this cytoplasm become circulated. এই ফিগারে দেখো সার্কুলার ফর্ম ধারণ করবে। And this DNA materials, that means viral DNA materials, does not interfere with host DNA. এই ভাইরাল ডিএনএ ম্যাটেরিয়ালস হোস্ট ডিএনএ এর সঙ্গে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না, সে তার মতো করে থাকবে। আর ব্যাকটেরিয়ার, মনে করো এটা ইকোলাই ব্যাকটেরিয়া, মনে করো সেই ব্যাকটেরিয়ার ডিএনএটা তার মতো থাকবে, কোনো ধরনের সমস্যা নেই। এখন ফেজ ডিএনএ যেহেতু তৈরি হলো, আমরা জানি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই দুটা কি? ট্রান্সক্রিপশন বলতে আরএনএ, মানে এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএ প্রোটিন তৈরি হবে, আমরা আগেই আলোচনা করছি এই সম্বন্ধে ডিটেলস। এই ফেজ ডিএনএ তখন ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন হবে এবং এই ধরনের ক্যাপসিড প্রোটিন তৈরি করবে, টেইল প্রোটিন, স্পাইক প্রোটিন, বিভিন্ন ধরনের ভাইরাসের প্রোটিন তৈরি করবে এবং সিমালটেনিয়াসলি ভাইরাসের ডিএনএ এরকম রেপ্লিকেশন হবে, অনেকগুলা তৈরি হবে। এর মধ্যে তোমরা জানোই ট্রান্সক্রিপশন বলতে এমআরএনএ তৈরি হওয়া, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া এবং ডিএনএ তৈরি হওয়া, এই ধরনের কাজগুলা এখানে সংগঠিত হবে। আচ্ছা, আর পাশাপাশি যে হোস্ট সেলের ডিএনএ এটাও কিন্তু এখানে থাকবে। তো কিছু কিছু জায়গায় বলছে, কিছু আমি আরো অনেক জায়গায় আমি দেখছি, তো এখানে যখন তারা মাল্টিপ্লাই করবে সিমালটেনিয়াসলি তারা হোস্ট সেলের যে ডিএনএ, এই ডিএনএটাকেও ভাঙিয়ে দিবে, লাইসিস করে দিবে।
লাইটিক পদ্ধতিতে ডিএনএটাকেও তারা ভাঙ্গে দেবে। এখানে ডিএনএ ভাঙ্গার কথা বলা হয়নি, কিন্তু হোস্ট সেলের ডিএনএটাকেও তারা ভাঙ্গে দেয় এবং ফাইনালি যখন তার অসংখ্য ভাইরাস এর মধ্যে রেপ্লিকেশন হয়ে যাবে, তখন তার অ্যাসেম্বলি হয়ে একটা মেসিউর ভাইরাস পার্টিকেল অসংখ্য হবে, 1000 হইতে পারে, 1000 এর বেশি হইতে পারে, 1 লক্ষ হইতে পারে। তখন এরকম একটা ব্যাকটেরিয়া সেলের মধ্যে মনে করে 1 লক্ষ এরকম ফেজ ভাইরাস আছে, তখন ফাইনালি তার কি করবে, ব্রাস্ট হয়ে যাবে। এই চাপ সহ্য না করতে পারে, সেলটা ব্রাস্ট হয়ে যাবে, অথবা সেলটাকে তারা লাইসিস করে রিলিজ হয়ে যাবে। এই স্টেজ হচ্ছে রিলিজ। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে লাইটিক সাইকেল। কারণ হচ্ছে এই ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সেলকে, পুরো ব্যাকটেরিয়াকে তারা লাইসিস করতে রিলিজ হয়ে যাচ্ছে। এই জন্য এই প্রক্রিয়াটাকেই ব্যাকটেরিয়া ফেজের রেপ্লিকেশন সাইকেলটা কি বলা হচ্ছে, লাইটিক সাইকেল। তোমরা কি লাইটিক সাইকেল ব্যাকটেরিয়া ফেজের বুঝতে পারছো? খুবই সিম্পল। জি স্যার। জি স্যার। আমরা এখন একটু লাইসোজেনিক সাইকেল দেখি। লাইসোজেনিক সাইকেল বলছি, ল্যামডা ফেজ এবং বিটা ফেজ নামের ফেজ আছে, তো আমরা পরে আরো ডিটেইলস আলোচনা করব। বিটা ফেজ, ল্যামডা ফেজ, এই সমস্ত ফেজ আসলে কোথায় থেকে আসে? এই সমস্ত ফেজ আসলে এক এক ধরনের ব্যাকটেরিয়া এক এক ধরনের ফেজের মাধ্যমে, ব্যাকটেরিওফেজ এক এক ধরনের ফেজের মাধ্যমে এই তৈরি করে। আসলে নরমালি যখন একটা ব্যাকটেরিয়া গ্রো করে, এনভায়রনমেন্টের মধ্যে তার বিরুদ্ধে একটা ফেজ ভাইরাসও থাকে, সেটা আমাদের খুঁজে নিতে হবে আর কি, ওটা একটা রিসার্চের বিষয়। তো এই যে লাইসোজেনিক সাইকেল, লাইসোজেনিক সাইকেলেও তো দেখো এখানে এন্টি অ্যাস লাইক সিমিলার is attached with tail fiber to the host cell, then enter its DNA materials into the cytoplasm of the bacteria. After enter, then এটার মেইন কাজ, এই জায়গায় পার্থক্য। তোমরা রেপ্লিকেশনের সময় তোমাদেরকে এক ধরনের ভাইরাস পড়ানো হয়েছে, তোমাদের মনে আছে, রিওভিরিডি, যেখানে ভাইরাসের ডিএনএ ম্যাটেরিয়ালস, নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস এবং হোস্টেড নিউক্লিক অ্যাসিড ম্যাটেরিয়ালস একসঙ্গে ইনকর্পোরেশন হয় ইন্টিগ্রেজ এনজাইমের মাধ্যমে। মনে আছে তোমাদের? জি স্যার। ভাইরাস, পুরো ভাইরাস, এটার ক্ষেত্রে সেরকম হবে। এই লাইসোজেনিক সাইকেলে এই ভাইরাসের ডিএনএ ভিতরে প্রবেশ করে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে ইনকর্পোরেট, একসঙ্গে যুক্ত হয়ে যাবে। এখন তোমরা ব্যাকটেরিয়ার রেপ্লিকেশন জানো, ব্যাকটেরিয়া কিভাবে রেপ্লিকেশন করে মনে আছে তোমাদের? ব্যাকটেরিয়া, মনে হয় এটা ব্যাকটেরিয়া, এটা তো ব্যাকটেরিয়াই। ব্যাকটেরিওফেজ ভাইরাস কাকে ইনফেক্ট করে? ব্যাকটেরিয়া। এটা ব্যাকটেরিয়া সেল। বাইনারি ফিশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাইনারি ফিশন। রাইট, বাইনারি ফিশন মানে হচ্ছে একটা থেকে দুইটা তৈরি হবে, দুইটা থেকে চারটা তৈরি হবে। এই তো, এই যে একটা যখন ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে ভাইরাসের ডিএনএও তৈরি হয়ে গেছে, এখন এটা যখন রেপ্লিকেট হবে, এখন ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সাথে ভাইরাসের ডিএনএটাও রেপ্লিকেট হবে। এই যে রেপ্লিকেট হচ্ছে, দেখছো, একটা থেকে দুইটা তৈরি হয়ে গেছে, দুটার মধ্যেই কিন্তু ভাইরাসের ডিএনএ আছে। এখন যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশন হয়, মনে করো ব্যাকটেরিয়ার নিউট্রিশন কম হয়ে গেছে, বা ব্যাকটেরিয়ার কোনো কারণে এনভায়রনমেন্টের টেম্পারেচার বাড়ে গেছে, যে কোনো ধরনের স্ট্রেসফুল কন্ডিশন যখন তৈরি হয়, তখন বলা হয়েছে যে 10,000-এ একটা এরকম হইতে পারে, অথবা এরকম আরো বেশি হইতে পারে। এটা খুবই রেয়ার, 10,000-এ একটা এরকম একটা রেপ্লিকেশনের স্টেজে যখন স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়, তখন এইরকম এই যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে যুক্ত ছিল, এইটা তখন আলাদা হয়ে আবার নিজেই সার্কুলার ফর্ম ধারণ করে। যেমন এই যে এই জায়গায় ছিল, আগের লাইটিং সাইকেলে ছিল, খেয়াল করছো, এটা সার্কুলার হয়ে গেছে। মনে করে স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়ে গেল, তখন এইরকম একটা আবার যে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ সঙ্গে অ্যাটাচ হয়েছিল, ওইটা তখন আলাদা হয়ে নিজেই সার্কুলার ফর্ম তৈরি করবে, আর নিজেই আবার আগের ফর্মে চলে যাবে। তো এই যে আগের ফর্মে, লাইটিক সাইকেলের ফর্মে চলে গেল, তখন এই ডিএনএটার কাজ কি হবে? তখন সে তার আবার লাইটিক সাইকেলে প্রবেশ করে। তোমরা এই জায়গায় দেখো, এই জায়গা থেকে এখানে দেখাইছি, এই যে তখন তারা নিজেরাই রেপ্লিকেশন করবে, যেহেতু এটা ভাইরাল ডিএনএ, শুধুমাত্র ভাইরাল ডিএনএ, তখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়ায় তার প্রোটিন তৈরি করবে, সে নিজেই রেপ্লিকেশন হবে এবং ফাইনালি ব্যাকটেরিয়াল সেলকে ব্রাস্টিং এবং লাইসিসের মাধ্যমে রিলিজ হয়ে যাবে। যখন স্ট্রেসফুল কন্ডিশন, মনে রাখবা এটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল, কিন্তু যখন স্ট্রেসফুল কন্ডিশন হবে, তখন লাইসোজেনিক সাইকেল থেকে এখানে আবার এই আলাদা হয়ে যাবে ভাইরাল ডিএনএ, তখন আবার লাইটিক সাইকেলে প্রবেশ করে রিলিজ হয়ে যাবে। এটা কি তোমরা ক্লিয়ার? জি স্যার। স্যার, তাহলে লাইসোজেনিক সাইকেলটা আসলে কতটুকু? এই লাইসোজেনিক সাইকেল হচ্ছে এতটুকুই, এই পুরাটাই, মানে এই পর্যন্তই আসবে লাইসোজেনিক সাইকেলে, যে ব্যাকটেরিয়াল
হোস্টের ডিএনএ মানে ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসের ডিএনএ যে একসঙ্গে যুক্ত হলো, তারপরে রেপ্লিকেশন হলো, এর এই পুরোটাই লাইসোজেনিক সাইকেল। কিন্তু এটাও আবার বলতে হবে যে যখন স্ট্রেসফুল কন্ডিশন হবে তখন লাইসোজেনিক সাইকেল থেকে লাইটিক সাইকেলে কনভার্সন হবে। এই যে যখন লাইটিক সাইকেল, এটা পুরোটাই একটা সার্কেল। আসলে তোমরা যদি এই ফিগারটা খেয়াল করো, মনে করো এটা ওই একই জিনিস, মনে করো এটা একটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। এই যে মনে করো এই জায়গায় ব্যাকটেরিয়া লাইটিক সাইকেলে ভাইরাসের ডিএনএ সার্কুলেট ফর্ম করছে, ভাইরাসের ডিএনএ রেপ্লিকেট করছে তার ক্যাপসিড প্রোটিন, অন্যান্য প্রোটিন, ফাইনালি সে লাইটিক পদ্ধতি রিলিজ হয়ে যাচ্ছে। আর লাইসোজেনিক সাইকেলে কি করতেছে, এই যে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়া ডিএনএ একসঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে, অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার পর তার বাইনারি ফিশনের মাধ্যমে রেপ্লিকেশন করতেছে, এরকম একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। কিন্তু যখন স্টেজফুল কন্ডিশনের করতেছে তখন যে কোনো একটা স্টেজ এই যেহেতু ভাইরাল ডিএনএটা আলাদা হয়ে তখন আবার লাইটিক সাইকেলে প্রবেশ করতেছে। খেয়াল করছো তোমরা এই ফিগারটা? এ পুরাটাই লাইসোজেনিক সাইকেল এবং লাইটিক সাইকেল দুটাই একসঙ্গে থাকবে, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে কোন সময় লাইসোজেনিক সাইকেল থেকে ব্যাকটেরিয়া ভাইরাসটা আলাদা হয়ে লাইটিক সাইকেলে প্রবেশ করে। এটাই হচ্ছে এখানকার মেইন ইম্পর্টেন্স। তোমরা এটা আগে বুঝতে পারছো? এটা খুবই, আমি বললাম যে যখন রেপ্লিকেশন শুরু হবে লাইসোজেনিক সাইকেলে, একটা ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে ইনকর্পোরেশন করে সেই বাইনারি ফিশনের মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ডিএনএ সহ রেপ্লিকেশন করবে। যদি স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয়, যদি না হয় তাহলে এইভাবেই থাকবে, চলতেই থাকবে, কোনো সমস্যা নাই। যদি স্ট্রেসফুল কন্ডিশন তৈরি হয় তখন উদাহরণ বলা হয়েছে যে 10,000-এ একটা হইতে পারে, এরকম ভাইরাসের ডিএনএটা আবার আলাদা হয়ে যাবে, তখন সে আবার লাইটিক সাইকেলের মতো রেপ্লিকেশন শুরু করবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস পড়ব, যেটা বলো স্যার। ব্যাকটেরিয়াল বাইনারি ফিশন হওয়ার পরে স্যার ভাইরাল ডিএনএটা কিভাবে কাজ করবে? ওটা কি মিক্সড ভাবে কাজ করবে স্যার নাকি? হ্যাঁ, যখন বাইনারি ফিশন হবে তখন তো এর ভিতরে তো ডিএনএ আছেই। হোস্টের ডিএনএ যেমন হিসাবে থাকবে, ভাইরাসের ডিএনএ ওখানে সুপ্ত অবস্থায় থাকবে। ভাইরাসের ডিএনএ তার ভাইরাসের মতো আচরণ করবে না, তখন সে ব্যাকটেরিয়ার মতো আচরণ করবে সুপ্ত অবস্থায়। তার যে ফাংশন সে তখন লুকায়িত থাকবে। কিন্তু যখন স্ট্রেসফুল কন্ডিশন হবে তখনই সে তাড়াতাড়ি ওখান থেকে রিলিজ হয়ে নিজেই আবার সার্কুলার ফর্ম করে ভাইরাস আকার ধারণ করবে, তখন সে ভাইরাসের মতো কাজ করবে। বুঝছো? এই লেখা আছে নিচে, একটু হালকা লেখা আছে অল্প করে। আচ্ছা, এখন তোমাদের যেটা পড়ানো হবে ফেজ থেরাপি। ফেজ থেরাপিটা কি? এই যে তোমাদের বললাম যে ব্যাকটেরিয়া ফেজ, লাইটিক সাইকেল, লাইসোজেনিক। লাইটিক সাইকেলে কি হচ্ছে, এই যে ব্যাকটেরিয়াকে মারে ফেলতেছে না, এই যে ব্যাকটেরিয়া তো ফাইনালি ধ্বংস হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতেছে। এই যে কনসেপ্টটা, এইটাই যদি আমরা থেরাপিউটিক্যাল চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, এটাকেই বলা হচ্ছে ফেজ থেরাপি। আমরা ফেজ থেরাপি যদি একটু ডেফিনিশনকে আমি লিখিই নেই মনে হয়, ডেফিনিশন এইসব লেখাই, আচ্ছা দেখি না লেখিনি। আচ্ছা, আমরা ফেজ থেরাপির ডেফিনিশন যদি বলতে প্রথমে লিখছি এক লাইন, এটা একটু দেখো। ফেজ থেরাপি ইজ দ্য থেরাপিউটিক ইউজ অফ লাইটিক ব্যাকটেরিওফেজ টু ট্রিট দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা কিভাবে? তোমরা এই যে লাইটিক সাইকেলটা বলছে তোমাদের, মনে করো আমাদের ইস্ক্রেশিয়া কোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়া তৈরি হয়ে গেল। এখন এনভায়রনমেন্টের মধ্যে আমাদের কাজ কি? আমরা জানি যে ফেজ ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, তাই বলে কি যে কোনো ফেজ ভাইরাস যে কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে? তা না, এটা হচ্ছে স্পেসিফিক। এটাই হচ্ছে রিসার্চের কাজ। তোমাকে বের করতে হবে খুঁজে কোন ফেজ ভাইরাসটা কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। ঠিক আছে? এইটা যদি তুমি বের করতে পারো তাহলে তোমার ট্রিটমেন্ট ইজি। তখন ওই ফেজ ভাইরাসকে তুমি একটা ল্যাবরেটরি প্রক্রিয়ার মাধ্যমে গ্রো করে, মাল্টিপ্লাই করে, পিউরিফাই করে ইনজেকশন দিয়ে দিতে পারো একটা মানুষকে, তো ল্যাবরেটরি অ্যানিমালকে তুমি ট্রিটমেন্ট দিতে পারো। এটা একটা রিসার্চ। এই যে ফেজ থেরাপি, এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কারের জন্য কিন্তু নোবেল পুরস্কার পাইছে ফেজ থেরাপি। এবং ফেজ ভাইরাস যে আবিষ্কার করলো, ফেজ ভাইরাস আবিষ্কার করার পর তারা এটার মধ্যে দেখছে যে কি আছে। তোমরা হয়তো নাম জানো না হয়তো বা শুনেও থাকতে পারো। ফ্রেডরিক ট্রট নামের একজন সায়েন্টিস্ট 1915 সালে এবং ফ্রেঞ্চ কানাডিয়ান একজন সায়েন্টিস্ট 1917 সালে, ফেলিক্স ডি হেনরি নামে একজন সায়েন্টিস্ট, এরা দুইজন মিলে এই ফেজ ভাইরাস ফার্স্ট ডিসকভারি করে। ফেজ ভাইরাস ডিসকভারি করার পরে তারা সীমিত থাকে নাই। ফেজ ভাইরাস ডিসকভারি করার পর
তারা দেখছে যে এই ফেজ ভাইরাসটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, তখন তারা এটাকে থেরাপিউটিক অ্যাপ্লিকেশন, মানে এই যে যখন মানুষ আমাদের অসুস্থ হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়াল কারণে, তখন তারা তাদের মধ্যে অ্যাডমিনিস্টার করছে পারমিশন নিয়ে, উইদাউট পারমিশন ছাড়া তো আর হবে না, তখন তারা এই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি ফলো করছে। এই যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি বাই ইউজিং ব্যাকটেরিওফেজ, দিস ইজ কল্ড ফেজ থেরাপি। বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ফেজ থেরাপি জিনিসটা বুঝতে পারছো তো? এখন কিভাবে কাজ করে সেটা তো তোমরা জানোই, লাইটিক সাইকেল তোমরা জানোই, কিন্তু হইতে হবে স্পেসিফিক। এই জন্য ফেজ থেরাপি বললাম 1915 এবং 1917 সালে, তোমরা একটু গুগল করে দেখবা যে কারা কারা এই ফেজ থেরাপি, ওইসব আমি ডিটেলস বললাম না, ওইসব তো তোমাদের জানার বিষয়, তোমাদের আগ্রহ থাকলে তোমরা ওইসব একটু খুঁজে দেখবা যে কারা এটা ডিসকভারি করলো, তার জন্য তাদের কি বেনিফিট। তারা কিন্তু নোবেল পুরস্কার পাইছে। নোবেল পুরস্কার মানে জানোই তো অনেক টাকা পয়সার বিষয়, সম্মানের বিষয়। তো যাই হোক, তো এখন যে ফেজ থেরাপি হয়ে গেল, এখন তোমরা জানো বর্তমান সময়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা আলোচিত বিষয়, তাই না? তোমরা দেখবা কিছু কিছু জায়গায় খুবই আমাদের উদ্বেগের বিষয়, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দোকানে দোকানে অ্যান্টিবায়োটিক আমরা বিক্রি করি। যে কেউ যা বলে অ্যামক্সিসিলিন দেন ভাই, অ্যামক্সিসিলিন দিয়ে দেয়, ভাই সিপ্রোফ্লক্সাসিন দেন, সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দেয়, কোনো ধরনের প্রেসক্রিপশন দরকার হয় না, যার যখন যেটা আমরা খাইনি। এই যে ওভার ইউজ এবং এই যে নন স্পেসিফিক ইউজ অ্যান্টিবায়োটিক, এটার কারণে কি হয়, অ্যান্টিবায়োটিক আমরা যখন খাই, আমরা তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাই, আমরা মনে করি এমন অ্যান্টিবায়োটিক খাই যে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নেগেটিভ ব্যাকটেরিয়া আর মাইক্রোপ্লাজমা কি ইনফেক্ট করে করুক, এক অ্যান্টিবায়োটিকে যেন কাজ হয়। যে কন্টিনিউয়াস ইউজের কারণে এই একটা সময় এই ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলা, বিশেষ করে ব্যাকটেরিয়া গুলা, মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়া, এইসবগুলা সাধারণত এই অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায়। তখন কিন্তু সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটাই। কিছুদিন আগে পেপারে আসছিল, তোমরা খেয়াল করছো কিনা, আইসিডিআরবি থেকে একটা রিপোর্ট, ওখানে একটা ওই মানুষ ভর্তি হয়েছিল আর কি অসুস্থ হয়ে, তখন তারা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, তোমরা হয়তো পড়ছো ব্যাকটেরিয়াতে, তখন টেস্ট করে দেখছে যে সমস্ত অ্যান্টিবায়োটিক তার বিরুদ্ধে সেন্সিটিভ। তো দেখো ওখানে এমন ব্যাকটেরিয়া আছে এবং ওই মানুষ এমন পরিমাণে অ্যান্টিবায়োটিক খাইছে যে কোনো অ্যান্টিবায়োটিকে তার শরীরে আর কাজ করতেছে না। তো এমন একটা যদি পজিশন আসে, তাহলে কি যে ট্রিটমেন্ট হবে? তোমার শরীরের মধ্যে ধরো অসংখ্য ব্যাকটেরিয়া গ্রো করছে, তোমার মধ্যে ব্যাকটেরিয়া মিয়া হয়েছে, জ্বর আছে, অনেক ইয়া হয়েছে, এখন যদি রেপ্লিকেশন করতেছে, এখন যদি ব্যাকটেরিয়াকে না মারা যায় তাহলে তো তুমি মারা যাবা। তখন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনগুলো ডেভেলপ করে এই ওভার ইউজ এবং মাল্টিপল ইউজের কারণে। দেখা যাচ্ছে যে আমরা দরকার হচ্ছে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক, কিন্তু আমরা ইউজ করছি যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাচ্ছে। এখন সায়েন্টিস্টরা তার বিকল্প খোঁজা শুরু করছে। তো দেখা যাচ্ছে যে ফেজ থেরাপি, যে এই যে ফেজ ভাইরাস ব্যবহার করা হয়, এইটার ক্ষেত্রে কোনো রেজিস্ট্যান্ট ডেভেলপ করে না বা এরকম না, কারণ ফেজ হচ্ছে স্পেসিফিক একটা ব্যাকটেরিওফেজ, স্পেসিফিক একটা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করতে পারে, এটা অন্য কোনো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে না। এই জন্য আমরা একটু খেয়াল করব যে ফেজ থেরাপির অ্যাডভান্টেজ কি। এক নম্বর বলতেছি ভেরি স্পেসিফিক, দ্যাট মিনস one phase virus is specific to one bacteria. তোমরা ক্লিয়ার এটা? ইয়েস স্যার। তাহলে তোমরা বুঝতে পারলা যে ফেজ থেরাপির সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা স্পেসিফিক, এবং এটাই আবার ডিসঅ্যাডভান্টেজ। তোমরা ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে চিন্তা করো, ন্যারো হোস্ট রেঞ্জ অফ ফেজ, আমরা একটা অ্যান্টিবায়োটিক খেয়ে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াকে ইলিমিনেশন করতে পারি শরীর থেকে, কিন্তু ফেজ ভাইরাস সেটা পারবে না। ফেজ ভাইরাস স্পেসিফিকলি একটা ব্যাকটেরিয়ার ওয়ান টাইপ স্ট্রেন, ব্যাকটেরিয়াল স্ট্রেনকে রিমুভ করবে। কারণ হচ্ছে এই ফেজ ভাইরাস তো সব ব্যাকটেরিয়ার সঙ্গে অ্যাটাচমেন্ট হবে না, এর শুধুমাত্র নির্দিষ্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই অ্যাটাচমেন্ট হবে। এইটাই আমাদের রিসার্চ করে বের করতে হবে কোন ফেজ ভাইরাসটা কোন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটা আমরা কিভাবে আলোচনা তৈরি করবো, তাই না? ওটাও আমি পরে তোমাদের একটু, আচ্ছা ওটা একটু এখন বলিনি, ওটা মনে নাই এখানে। ওটা কিভাবে কাজ করে মনে করো, ওইটা তোমাদের জানার জন্য বলতেছি, জাস্ট যেহেতু একটা ইন্টারেস্টিং বিষয় জানার জন্য বলি যে একটা ফেজ ভাইরাস, মনে করো এনভায়রনমেন্টের মধ্যে ফেজ ভাইরাস আছে, ফেজ ভাইরাসকে চোখে দেখা যাবে? চোখে দেখা যাবে না। তাই কি করতে হবে, একটা আমি মনে করো একটা ময়লা জায়গা থেকে একটু পানি নিয়ে আসলাম, ওয়াটার, তার মধ্যে ফেজ ভাইরাস আছে, আমরা বলছি ফেজ ভাইরাস ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, সমস্ত জায়গায়। তো সেখান থেকে ভাইরাস নিয়ে আসে, আমরা যদি একটা
গ্রো করি, একটা ব্যাকটেরিয়াল কালচার যদি মনে করো একটা আমাদের স্পেসিফিক ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া অথবা সিজিলা ব্যাকটেরিয়া অথবা সালমোনেলা ব্যাকটেরিয়া, আমরা একটা, তোমরা জানো যে নিউট্রিয়েন্ট আগার মিডিয়া আছে, তো নিউট্রিয়েন্ট আগার মিডিয়া একটা আছে সফট আগার, একটা আছে একটু হার্ড আগার, ওটাকে বলে বটম আগার। এই বটম আগার মিডিয়ার মধ্যে প্রথমে এই ব্যাকটেরিয়াটাকে দিয়ে দিলাম, অথবা প্রথমে বটম আগার মিডিয়া দিয়ে দিলাম, দেওয়ার পর এই যে আমরা পানি ওয়াটার নিয়ে আসলাম যার মধ্যে ফেজ ভাইরাস আছে, এর মধ্যে তো ব্যাকটেরিয়াও আছে তাই না, এর মধ্যে ব্যাকটেরিয়াও আছে তো এই পানির মধ্যে। তো এইটা তখন আমরা আবার ওই, আর এটাকে বলা হয় ডাবল আগার মিডিয়া। আসলে ডাবল আগার মিডিয়া বলতে উপরে একটা সফট আগার থাকে, নিচে একটা হার্ড আগার থাকে। তো সফট আগার মিডিয়ার সঙ্গে মিক্সড করা হয় এই ফেজ ভাইরাস সহ ব্যাকটেরিয়াকে, মিক্সড করে তখন তার সেটা আবার তোমরা তোমরা নিউট্রিয়েন্ট আগার মিডিয়া পড়ছো তোমরা? জি স্যার, আচ্ছা নিউট্রিয়েন্ট আগার নিউট্রিয়েন্ট বথ। হ্যাঁ, তো নিউট্রিয়েন্ট আগারের মধ্যে তখন আবার ওই সফট আগারের মধ্যে প্রথমে ফেজ ভাইরাস সহ ব্যাকটেরিয়াকে ডাইলিউট করে নিয়ে এই আবার আগার মিডিয়ার মধ্যে প্লেটেড করা হয়। তো দুইটা আগার মিডিয়া থাকে এখানে, যেহেতু একটা সফট আগার মিডিয়া এবং একটা আছে হার্ড আগার মিডিয়া, এই জন্য এটাকে বলা ডাবল আগার মিডিয়া। তো যখন ব্যাকটেরিয়া গুলো গ্রো করবে এবং ভাইরাসও গ্রো করবে, কারণ ভাইরাস কোথায় গ্রো করে আমরা জানি, এই ফেজ ভাইরাস গ্রো করে ব্যাকটেরিয়ার মধ্যে। এখন যদি ওখানে স্পেসিফিক ব্যাকটেরিয়া থাকে ওই ফেজ ভাইরাসের, তাই কি করবে, ওই ফেজ ভাইরাস সেখানে একটা প্লাক ফর্ম করবে। কেমন প্লাক ফর্ম করবে তোমরা কি দেখতে চাও একটু প্লাক ফর্ম? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা এখন একটা প্লাক ফর্মের ছবি তো আমি দেইনি এই মুহূর্তে তোমাদের, তাহলে আমি একটা ইন্টারনেট থেকে প্লাক ফর্মের ছবি দেখাইতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার কই, এটা একটু মিনিমাইজ, তোমরা কি দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে কি করতেছি? জি স্যার। আচ্ছা, তোমরা এখানে কি প্লাক ফর্ম দেখতে চাচ্ছ তাই তো? ফেস প্লাক ফর্ম, এটা এরকম একটু সার্চ দিলেই হবে, ফেস প্লাক নামে দিলেও হবে। ফেস প্লাক নামে যদি তোমরা এই যে প্লেট গুলো যদি দেখো, যে কোনো একটা ছবি যদি দেখো, যে কোনো একটা ছবি দেখো, এই দেখো এরকম একটা স্পেসিফিক যদি দেখাই যেখানে ফেস প্লাক উল্লেখ করা আছে, এই দেখো এরকম সার্কেল ফর্ম করবে কিছু কিছু। আবার কিছু কিছু আছে এই যেগুলাতে সার্কেল ফর্ম করে নাই সেগুলাতে আসলে ব্যাকটেরিয়া গ্রো করছে। আর যেখানে সার্কেল ফর্ম, এই যে ব্লু কালারের সার্কেল দেখতেছো তোমরা, এগুলা হচ্ছে ওই ভাইরাস গুলা ব্যাকটেরিয়ার মধ্যে রেপ্লিকেশন করে এরকম প্লাক ফর্ম তৈরি করছে। তার মানে এই প্রতিটা প্লাকের মধ্যেই এই ফেজ ভাইরাস আছে, এবং সেটা ওই স্পেসিফিক এই ব্যাকটেরিয়ার মধ্যে, যে ব্যাকটেরিয়া আমরা এখানে যে ব্যাকটেরিয়া এখানে কালচার করা হয়েছে সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। এইভাবে ফেজ ভাইরাস স্পেসিফিক টু ব্যাকটেরিয়া ল্যাবরেটরিতে চেনা সম্ভব। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা আবার আগের জায়গায় চলে আসি। আমরা এখানে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। তো এখন আপাতত তোমরা এতটুকু বুঝে রাখো যে ফেজ ভাইরাসটাকে ল্যাবের মধ্যে খুবই সিম্পল উপায়, বেশি কিছু দরকার হয় না, আমরা স্পেসিফিক্যালি আলাদা করতে পারবো। সেই ফেজ ভাইরাসটা তখন প্রসিডিউর আছে পিউরিফিকেশন, কারণ ওই ফেজ ভাইরাসটা আমরা ডাইরেক্টলি হিউম্যান বডির মধ্যে ইন্ট্রোডিউস করতে পারবো না, ওখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, কারণ ওটাকে আবার ক্লোরোফর্ম দ্বারা ট্রিটমেন্ট করতে হয়, পিউরিফিকেশন করতে হয়, ফাইনালি পিউরিফাইড প্রোডাক্টটাকেই থেরাপি হিসাবে ইউজ করা হয়। এটা হচ্ছে নর্মাল মেথড আর কি ফেজ ভাইরাসের ট্রিটমেন্টের। এখন আমরা ওটার দরকার নাই, ওটা তোমাদের জানার জন্য বললাম। মানে অ্যাডভান্টেজ হচ্ছে ভেরি স্পেসিফিক, এটা তোমরা বুঝতে পারছো। তারপর হচ্ছে রেপ্লিকেট অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন and are thus available where they are most needed। এটা হচ্ছে সব থেকে আর একটা ইম্পর্টেন্ট ফাংশন। মনে করো একটা মানুষের এক জায়গায় একটু ঘা হয়ে গেছে, এক জায়গায় কাটে গেছে, তো ওই জায়গায় কি হয়েছে, ব্যাকটেরিয়া গ্রো করে, তার কারণেই তো গ্যাংগ্রিন হয় বা ভাইরাস ঘা হয়ে যায়। তো ওই মুহূর্তে আমরা ওই জায়গায় যদি ফেজ ভাইরাস অ্যাপ্লাই করি বা ফেজ ভাইরাস ওই জায়গায় যায় রেপ্লিকেট করবে। ফেজ ভাইরাস কোথায় রেপ্লিকেট করবে, যেখানে ব্যাকটেরিয়া বেশি, স্পেসিফিক ব্যাকটেরিয়া বেশি। এখন আমরা আগেই স্পেসিফিসিটি টেস্ট করে নিছি ল্যাবে, এখন আমরা যদি ইনজেকশন করি ফেজ ভাইরাস রেপ্লিকেট করতে 25 থেকে 30 মিনিট সময় লাগে মাত্র, অনলি 25 to 30 মিনিটস। এই সময়ের মধ্যে ফেজ ভাইরাস সরাসরি ওই শরীরের ওই জায়গায় চলে যাবে যে জায়গায় তার দরকার, যে জায়গায় ব্যাকটেরিয়া বেশি, ওখানে গিয়ে সে রেপ্লিকেট করে তার ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেবে। এই জন্য বলা হচ্ছে রেপ্লিকেট অ্যাট দ্য সাইট অফ ইনফেকশন and are thus available where the most needed। আর এটার উপর ভিত্তি করেই অলরেডি ইউরোপ, আমেরিকা, রাশিয়া তারা ফেজ ভাইরাস থেরাপি শুরু করছে। মনে করো একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট, এক জায়গায় ঘা হয়ে গেছে, ওরা নর্মালি ওটা স্পেসিফিক্যালি টেস্ট করছে ল্যাবের মধ্যে, তারপর পিউরিফাইড করে ফেজ ভাইরাস ওখানে লাগাচ্ছে। তোমরা জানো আমরা মলম লাগাই, মলম লাগার বদলে এরা এখন ফেজ ভাইরাস লাগাচ্ছে,
কারণ কি, তারা তো জানে যে এই ফেজ ভাইরাস যদি আমি এখানে দেই, সে দ্রুত ওই ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করে ব্যাকটেরিয়া গুলাকে ধ্বংস করে দেবে। ঠিক আছে না? এটাই, এই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি বর্তমান সময়ে খুবই পপুলার। তারা রাশিয়া এখন ইউজ করতেছে, আমেরিকা ইউজ করতেছে, অনেক দেশে ইউজ করতেছে। স্যার পুরো স্ক্রিনটা শেয়ার দিলে ভালো হয়। পুরো স্ক্রিনটা শেয়ার দেবো, পুরো স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর অ্যাডভান্টেজ একটু জানতে পারলাম। 3 নম্বর অ্যাডভান্টেজ দেখো, এর কোনো সাইড ইফেক্ট নেই। তোমরা জানো ব্যাকটেরিয়া যখন করে একটা মানুষের শরীরের মধ্যে গ্রো করে, তখন সাইড ইফেক্ট দেখা যায়। দেখো মানুষের মধ্যে দুর্বল হয়ে যায়, অথবা স্কিনের মধ্যে র্যাশ তৈরি হয়, অনেক ধরনের সাইড ইফেক্ট দেখা যায়। কিন্তু ফেস থেরাপির এই ধরনের কোনো সাইড ইফেক্ট আজ পর্যন্ত কেউ পায়নি আর কি। এটা একটা বিশাল অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে আর একটা বলতে চাচ্ছিলাম, যেখানে এখানে বলা নাই, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক যখন আমরা ইউজ করি, অ্যান্টিবায়োটিক দেখা যায় আমাদের নর্মাল যে মাইক্রোফ্লোরা, আমাদের গাটের মধ্যে কি ইকোলাই থাকে না? নর্মাল ইকোলাই কিন্তু থাকে। নর্মাল ইকোলাই অনেক আরো ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেগুলো যেমন তোমরা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া জানো যে শরীরের জন্য উপকারী। নর্মাল মাইক্রোফ্লোরাকেও তারা এফেক্ট করে, কারণ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সে পজিটিভ নেগেটিভ সমস্ত ব্যাকটেরিয়াকে সে এফেক্ট করবে। তো এই যখন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শরীরের মধ্যে কাজ করে, তখন নর্মাল যেসব ফ্লোরা আমাদের শরীরের জন্য উপকারী, তাদেরকেও সে ডিস্টার্ব করে, তখন সেটা আমাদের শরীরের জন্য খারাপ হয়ে যায়, আমরা দুর্বল ফিল করি। কিন্তু ফেজ ভাইরাসের ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা নাই। ফেজ ভাইরাস শুধুমাত্র একটা নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াকেই সে ডিস্ট্রয় করবে, নর্মাল মাইক্রোফ্লোরাকে সে কোনো ডিস্টার্ব করবে না। ক্লিয়ার? বুঝতে পারছো মনে হয় তোমরা? জি স্যার। আশা করি। আচ্ছা, আরেকটা দেখো, ফেজ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া রিমেইন সাসেপ্টেবল টু আদার ফেজ। কোনো কারণে আমরা যদি কন্টিনিউয়াস ফেজ থেরাপি ইউজ করি, দেখা যাবে যে ওই ব্যাকটেরিয়াটাও এর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তখন এই ফেজ ভাইরাসটা তখন আর ব্যাকটেরিয়াকে মারতে পারবে না। তখন কি করতে হবে? এই ফেজ ভাইরাস মারতে পারে না, অন্য ফেজ ভাইরাস দেখা যাবে তাকে আবার মারতে পারে। এই জন্য তখন আবার আমাদের সার্চ করতে হবে আর কোন ধরনের ফেজ ভাইরাস আছে। এটা ফেজ ভাইরাসের মানে একটা স্পেসিফিসিটি, মানে একটা ভালো দিক আর কি। কোন একটা ফেজ ভাইরাস যদি না কাজ করে, তো আর একটা ফেজ ভাইরাস সেটার বিরুদ্ধে ভালো কাজ করবে। এখন নেগেটিভ ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ আমি প্রথমটা অলরেডি আলোচনা করছি, ন্যারো স্ট্রেচ স্পেসিফিসিটি হওয়ার কারণে অ্যান্টিবায়োটিকের মতো এটা কাজ করতে পারতেছে না। 2 নাম্বার হতে পারে ইনসাফিসিয়েন্ট পিউরিটি অফ ফেজ প্রিপারেশন। যদি আমরা যখন আমরা ফেজ প্রিপারেশন করব, পিউরিটি যদি মেনটেন না করতে পারি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা সেকেন্ডারি ইনফেকশন করতে পারে। আবার পুয়ার স্টেবিলিটি, যখন ফেজ ভাইরাস আমরা পিউরিফিকেশন করি, তখন হিট মেথড ইউজ করতে হয়, কেমিক্যাল মেথড ইউজ করতে হয়। তো দেখা যায় একটা সময় ওই পদ্ধতিতে যখন ফেজ ভাইরাসটাকে আমরা আলাদা করি, ফেজ ভাইরাসটাও সেই সময় ডিস্টার্ব হয়ে যায়, একটা তার কেমিক্যালটাও তার উপর ইফেক্ট করে, তারপরে তার যখন হিট দেয়, হিটও তার উপর ইফেক্ট করে। ফলে তার যে একটা কাজের একটা যে থাকে, নর্মালি যে কাজ করতো, সে কাজ করার ফাংশনটা একটু কমে যায়, স্টেবিলিটিটা একটু কমে যায়। এটা একটা তার ডিসঅ্যাডভান্টেজ। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হেটারোজেনিসিটি অ্যান্ড মুড অফ অ্যাকশন অফ ফেজ। এই যে লাইটিক ভার্সেস লাইসোজেনিক ফেজ, আমরা দেখলাম যে স্ট্রেসফুল কন্ডিশনে আবার লাইটিক হয়ে যাচ্ছে। এখন আমরা যে ফেজ থেরাপি ইউজ করব, সেটা আবার লাইসোজেনিক সাইকেল থেকে লাইটিক সাইকেলে আসবে কিনা, আর লাইটিক সাইকেল থেকে লাইসোজেনিক সাইকেলে যাবে কিনা, এটার এখনো ক্লিয়ার না। এই আন্ডারস্ট্যান্ডিংটা এখনো ক্লিয়ার হইতে পারেনি সায়েন্টিস্টরা। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হইতে পারে ফেইলিউর টু এস্টাবলিশ সায়েন্টিফিক প্রুফ। এই যে ফেজ ট্রিটমেন্ট, এর যে সায়েন্টিফিক প্রুফ, এই সায়েন্টিফিক প্রুফ এখনো করতে পারেনি। যদিও ট্রিটমেন্ট ইউজ হচ্ছে, প্রুফ করতে পারেনি, কারণ তারা রিসার্চাররা যখন ইউজ করছে, তারা কোনো কন্ট্রোল ট্রিটমেন্ট রাখে নাই। এটা একটা সিম্পল বিষয়, এটা বর্তমানে প্রুভ হয়ে গেছে। এই মোটামুটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফেজ থেরাপি। এতটুকু বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, তাই ফেজ থেরাপির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আশা করা যায় তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি পরীক্ষায় থাকে রাইট এ শর্ট নোট অ্যাবাউট ফেজ থেরাপি, তাই তোমরা মনে হয় ফেজ থেরাপির ডেফিনিশন দিয়ে কিভাবে কাজ করে, লাইটিক ফেজটা একটু ফিগার আকারে দিয়ে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিলেই পুরো জিনিস কমপ্লিট। লাইটিক সাইকেলটা দিবা, শুধু লাইটিক সাইকেলটার মাধ্যমেই তো ফেজ থেরাপি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মোটামুটি ফেজ থেরাপি। এখন আমরা একটু এখন আমরা এটা আমি অলরেডি আলোচনা করছি, এটা আর আলোচনা করতে চাচ্ছি না। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আর একটা ইম্পর্টেন্ট জিনিস, লাইসোজেনিক। হ্যাঁ বলো। এটা কি ছিল স্যার? এইটা হচ্ছে যে ওই আমরা কিভাবে ফেজ ভাইরাসটাকে আলাদা করব, কিভাবে পিউরিফিকেশন করব, এটা নরমাল, এটা তোমাদের লাগবে না।
ওটা আমি তো তোমাদের আগে আলোচনা করলাম যে ডাবল আগারমিডিয়ার মাধ্যমে আমরা ফেজ ভাইরাসকে আলাদা করে নিয়ে ওইটাকে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি হিসাবে ফেজ থেরাপি হিসাবে ইউজ করতে পারি, ওটা বললাম। এখন একটা জিনিস তোমাদের যেটা দেখাচ্ছি, ওই যে লাইসোজেনিক সাইকেল তোমাদেরকে একটু আগে দেখাইলাম। হ্যাঁ, কে জানি কানেক্ট হতে পারেনি এখনো। কেন? আজকে তো কোনো ইয়া দেওয়া নাই, বাইন্ডিংস নাই, যে কেউ ইচ্ছা করলে কানেক্ট হতে পারবে, তাদের বিষয়। তোমরা আইডি পাসওয়ার্ড তারা ইউজ করতে পারতেছে না হয়তো কোনোভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তো ওপেন বিষয়, আজকে কোনো পাসওয়ার্ড ইয়া করা কি বলে কোনো পার্টিসিপেন্ট যে লিমিটেশন, এই ধরনের কোনো লিমিটেশন নাই। 300 জনের বেশি তোমরা ইয়া করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন লাইসোজেনিক কনভার্সন যেটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম, লাইসোজেনিক কনভার্সনটা কি জিনিস তোমরা অলরেডি একটু জানছো, যে যখন একটা হার্মফুল কন্ডিশনে হয় তখন লাইসোজেনিক ব্যাকটেরিয়া থেকে লাইটিক হয়, এটা কিন্তু কনভার্সন না। লাইসোজেনিক কনভার্সনটা হচ্ছে, এখানে একটু ডেফিনিশনটা আমরা চিন্তা করি। লাইসোজেনিক কনভার্সন হ্যাজ সাম ইন্টারেস্টিং ম্যানিফেস্টেশন ইন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া that only exert certain determinants of virulence when they are in lysogenized state. For example, Corynebacterium diphtheria can only produce the toxin responsible for disease if it carries a temperate virus, that means lysogenic virus called phase beta. Only lysogenized streptococci produce the erythrogenic toxin. অনেক, এখন তার মানে আমি যদি সিম্পলি তোমাদের জিনিসটা বুঝাই, যে কিছু ব্যাকটেরিয়া আছে যেমন Corynebacterium, আবার আছে যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফিলোকক্কাস, এরকম অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে। তারা নরমালি তারা প্যাথোজেনিক না। মনে করো Corynebacterium diphtheria, আমরা জানি এটা কি ডিপথেরিয়া টক্সিন তৈরি করে, তাই না? তো নরমালি এই ডিপথেরিয়াটা কখনোই টক্সিন তৈরি করতে পারবে না। এই ব্যাকটেরিয়াটা, এটা একটা ব্যাকটেরিয়া Corynebacterium diphtheria। তো এই ব্যাকটেরিয়া নরমালি কখনোই টক্সিন তৈরি করতে পারবে না যদি না এটা ফেজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো এই টক্সিন তৈরি করার জন্যই দরকার হচ্ছে ফেজ ভাইরাস, কারণ ওই ফেজ ভাইরাসের মধ্যেই এই ডিপথেরিয়া টক্সিনের যে জিন এই ফেজ ভাইরাসের মধ্যে থাকে। এটা দেখো ইন্টারেস্টিং জিনিস, ফেজ ভাইরাসের মধ্যে ডিপথেরিয়া টক্সিন থাকে। ওই ফেজ ভাইরাস যখন এই স্পেসিফিক Corynebacteriaর সঙ্গে অ্যাটাচমেন্ট হবে তখন লাইসোজেনিক সাইকেল তোমরা জানো কি হয়, আমরা জানি যে হোস্টের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ ইনকর্পোরেট হয়ে যায়। তো এই ফিগারে তোমরা চিন্তা করো, এটা একটা ডিপথেরিয়া জিন যেটা ফেজ ভাইরাসের মধ্যে ছিল, আর ফেজ ভাইরাস থেকে সেটা ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করলো। তখন প্রবেশ করার পর কাজ হচ্ছে কি, এইটা তখন এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে এই জায়গায় দেখো অ্যাটাচ হয়ে যাবে। তখন এই স্টেজটাকে বলা হচ্ছে প্রোফেজ। তখন সে রেপ্লিকেট করবে এই ব্যাকটেরিয়ার মধ্যে বাইনারি ফিশনের মাধ্যমে, নরমালি থাকবে, যেটা লাইসোজেনিক সাইকেল তোমরা জানোই। তো লাইসোজেনিক সাইকেল যেহেতু এখন ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে ডিপথেরিয়ার জিন, টক্সিনের জিন ব্যাকটেরিয়ার ডিএনএ এর মধ্যে থাকলো ডিপথেরিয়া ব্যাকটেরিয়ার মধ্যে, তখন তারা এখান থেকে লাইসোজেনিক স্টেজ, এখান থেকে তখন তার ডিপথেরিয়া টক্সিন তৈরি করবে। এই ডিপথেরিয়া টক্সিন তখন মানুষের মধ্যে ডায়রিয়া তৈরি করে, বিভিন্ন ধরনের ডিপথেরিয়ার কারণে, যে আমরা জানি যে ডিপথেরিয়া হলে বিভিন্ন ধরনের সাইন সিমটম শো করে, তখন সেই সাইন সিমটম শো করবে। তার মানে এই লাইসোজেনিক কনভার্সন, এটাই হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। মানে একটা ব্যাকটেরিয়া যখন ফেজ ভাইরাসকে আক্রান্ত হবে তখন ব্যাকটেরিয়াটা ভিরুলেন্সি গেইন করবে, তার মানে সে তখন ডিজিজ প্রডিউসিং ক্যাপাবিলিটি গেইন করবে লাইসোজেনিক স্টেজের মাধ্যমে। এই কনভার্সনটাকে বলা হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। বুঝতে পারছো তোমরা? আরেকবার বুঝালে ভালো হয়। আমি আরেকবার বলি, তোমরা একটু শোনো। আমার একটু দরজাটা লাগাই দিও, অনেক শব্দ আসতেছে। দাঁড়া, আচ্ছা, তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম লাইসোজেনিক কনভার্সন। লাইসোজেনিক কনভার্সন হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা নরমালি প্যাথোজেনিক না, যদি তারা তাদের স্পেসিফিক ফেজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, যে ফেজ ভাইরাসটা তাদের স্পেসিফিক টক্সিন বা স্পেসিফিক ডিজিজ প্রডিউসিং ক্যাপাবিলিটি তাদের ওই ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে আসতে পারে, সেই জিনটা ক্যারি করে, তখন তারা লাইসোজেনিক প্রক্রিয়ার মাধ্যমে ফেজ ভাইরাসটা ওই ফেজ ভাইরাসের ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ ইনকর্পোরেট হয়, রেপ্লিকেশন করে, এবং ফাইনালি এই ব্যাকটেরিয়া তখন প্যাথোজেনিক হয়ে যায়। এই যে কনভার্সনটা, এই কনভার্সনটাই হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। বুঝতে পারছো? আর নরমালি কি হয় দেখো, যদি মনে করো নর্মাল ফেজ ভাইরাস যদি এই ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করে, যেটার মধ্যে এই টক্সিনটা নাই,
তখন সে কি করবে, লাইটিক সাইকেলে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে রিলিজ হয়ে যাবে। তখন করেনিব্যাকটেরিয়াম D3 সেই ক্ষেত্রে কোনো ডিজিজ তৈরি করতে পারবে না। কিন্তু যদি এমন একটা ফেজ ভাইরাস এই ব্যাকটেরিয়াকে এফেক্ট করে যার মধ্যে সেই ডিপথেরিয়া টক্সিন আছে, তখন সেই জিনটা, টক্সিন বহনকারী জিনটা তখন এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সঙ্গে ইনকর্পোরেট হয়ে যাবে। তো এখন তো ইনকর্পোরেট হয়ে গেল, তার মানে কি তখন তারা টক্সিন তৈরি করার এবিলিটি গেইন করবে। তখন ফাইনালি যখন রেপ্লিকেশন হবে, এই রেপ্লিকেশনের সময় সে যে টি দেখাচ্ছে মানে টক্সিন, তখন সে টক্সিন তৈরি করে, আলটিমেটলি সেটা প্যাথোজেনিক এবং তখন তার স্পেসিফিক সাইন সিমটম শো করে। এই কনভার্সনটা, এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে লাইসোজেনিক কনভার্সন। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছি। স্যার তার মানে টক্সিন জিন থাকলে লাইসোজেনিক হবে আর না থাকলে লাইটিক হবে। হ্যাঁ, না থাকলে লাইটিক হবে। এটা ফেজ ভাইরাস, মনে রাখবা। ব্যাকটেরিয়া নিজে থেকেই, এই কিছু কিছু ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়া না, কিছু কিছু ব্যাকটেরিয়া যারা এই লাইসোজেনিক সাইকেলে প্রবেশ করে, তারা ওই ধরনের জিন ওই ফেজ ভাইরাসের উপর নির্ভরশীল হয়ে যায়। ফেজ ভাইরাস ছাড়া তারা কখনোই তারা ডিজিজ তৈরি করতে পারে না। যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমি একটা এখানে চার্ট দেখাচ্ছি কি কি ব্যাকটেরিয়া এই ধরনের আছে যারা লাইসোজেনিক কনভার্সন করে। যেমন হচ্ছে ভিব্রিয়া কলেরা, দেখো এখানে ফেজ ভাইরাসের নাম হচ্ছে CTX, কলেরা টক্সিন তৈরি করে, আলটিমেটলি কলেরা ডিজিজ হয়। তোমরা জানো কলেরা হলে কি হয়। এস্কেরিসিয়া কলাই একটা, তোমরা জানো এটা ল্যামডা ফেজ, এটা সিজিলা টক্সিন পরিশনের জন্য দায়ী, হেমোরেজিক ডায়রিয়া তৈরি করে। ক্লোস্ট্রিডিয়াম বটুলিনাম, তোমরা এই ব্যাকটেরিয়ার নাম জানোই, ক্লোস্ট্রিডিয়াল পারফিনজেস, বটুলিনাম টক্সিন তৈরি করে। বটুলিজম যেটা ফুড পয়জনিং করে, এক্ষেত্রেও ফেজ ভাইরাস, ক্লোস্ট্রিডিয়াল ফেজ বলা হয় যেটাকে, এটা ইম্পর্টেন্ট। কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি যেটা উদাহরণ দেওয়া হলো, একটা উদাহরণস্বরূপ কর্নিব্যাকটেরিয়াম বিটা ফেজ, এটা ডিপথিরিয়া টক্সিন তৈরি করে, ডিপথিরিয়া তৈরি করে। স্ট্রেপ্টোককাস পায়োজেনিস T12 ফেজ এই ক্ষেত্রে কাজ করে, ইন্টারটক্সিজেনিক এবং স্কারলেট ফিভার তৈরি করে। এটা একটা মোটামুটি লাইসোজেনিক কনভার্সন তৈরি করে তার একটা কিছু কিছু ব্যাকটেরিয়া এবং তাদের ফেজ ভাইরাসের নাম। এটা তোমরা একটু জানে রাখবা আর কি, ইম্পর্টেন্ট। তো আজকে মোটামুটি এতটুকুই আলোচনা করবো আর কি। তো এতটুকু যে তোমাদের পড়ানো হলো, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্লাইড গুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, কারণ তোমরা একটু পড়ালেখা করবা। তো তোমরা যে আমি যখন তোমাদের পড়াই, তোমরা এই সময় স্ক্রিনশট দিয়ে রাখতে পারো না মোবাইলে? মোবাইলে স্ক্রিনশট দিলে আসলে অতটা, এর তো তোমাদের মেইন জিনিস তোমাদের চলেই গেল, এই ছবির মধ্যেই তো সব আছে। আর যে ডিটেইলস, মোবাইল অনেকের মোবাইল ছাড়া অনেক দামি না, তারপরে গরম হয়ে যায়, স্ক্রিনশট দিতে গেলে আবার বন্ধ হয়ে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। ঠিক, কিন্তু দেবো আমি, পাঠাই, কিন্তু এই যে বর্ণনা, যে ডিটেলস আমি মুখে সব বলতেছি, ওইসব বর্ণনা তো আমার স্লাইডে লেখা নাই। এইসব তোমাদের কিন্তু একটু কষ্ট করে কালেক্ট করতে হবে। আমি অনেক কিছু বলতেছি না যে কিভাবে রেপ্লিকেশন হচ্ছে, কেমনে কি হচ্ছে, এইসব তোমরা একটু অল্প অল্প করে লিখে রাখবা। তোমরা তো বুঝতে পারছো, বুঝতে পারলে তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে লিখলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশে তোমরা লিখতেই পারো, তোমরা ওইভাবেই লিখবা, সমস্যা নেই কোনো, আর সেন্টেন্সটা ঠিক থাকলেই হয়। স্যার ফেজ থেরাপির জন্য কি শুধু স্যার লাইটিক ব্যাকটেরিয়া ফেজ গুলোই তো স্যার ব্যবহার করা যায় না স্যার? লাইটিক, এটা একটা ইম্পর্টেন্ট কি বলে, এটার ডিসঅ্যাডভান্টেজ, তুমি কোনটা লাইটিক সাইকেল আর কোনটা লাইসোজেনিক সাইকেল সহজে বুঝতে পারবে না। ফেজ থেরাপিটা সংক্ষিপ্তভাবে আরেকবার বললে ভালো হতো। হ্যাঁ, ফেজ থেরাপি লাইটিক সাইকেল যেটা আমরা জানি, যে একটা ব্যাকটেরিয়া ফেজ, নরমালি ব্যাকটেরিয়া সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে তার ডিএনএ ভিতরে প্রবেশ করে, আলটিমেটলি রেপ্লিকেশনের যে ফাইনাল স্টেজে যখন রিলিজ হবে, ব্যাকটেরিয়াটাকে লাইসিস করে অথবা কিল করে, তো ব্রাস্ট করে বের হয়ে যায়। এটা হচ্ছে লাইটিক সাইকেল। আর এই যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই যে থেরাপি, যেহেতু ফেজ ভাইরাস স্পেসিফিক টু ব্যাকটেরিয়া, এই থিঙ্কিং ব্যবহার করে যে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, সেটাই হচ্ছে ফেজ থেরাপি। এই জন্য আমরা বলতেছি ফেজ থেরাপি ইজ থেরাপিউটিক ইউজ অফ লাইটিক ব্যাকটেরিওফেজ টু ট্রিট দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা তো আমরা বুঝলামই। আর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো আলাপ করলাম, যে ফেজ থেরাপি ভেরি স্পেসিফিক, অনলি ওয়ান ব্যাকটেরিওফেজ ক্যান এফেক্ট ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়া। আর দেন রেপ্লিকেশন অ্যাট দ্য সাইড অফ ইনফেকশন, যখন যেখানে রেপ্লিকেশন, যেখানে ইনফেকশন হবে আমরা জানি সে জায়গায় ব্যাকটেরিয়া বেশি থাকবে, আর ভাইরাসটা তো ব্যাকটেরিয়ার মধ্যেই রেপ্লিকেশন করবে, অতএব ভাইরাস খুব দ্রুত গতিতে সেখানে যাবে এবং রেপ্লিকেশন করবে। আর এই ফেজ ভাইরাস রেপ্লিকেশনের লাইটিক সাইকেলের যে স্টেপ, একটা স্টেপ
বা একটা রেপ্লিকেশনের জন্য সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট সময় লাগে। তার মানে ফেজ ভাইরাস খুব দ্রুত কাজ করে। নো সিরিয়াস সাইড ইফেক্ট, ফেজ ভাইরাসের কোনো সাইড ইফেক্ট নাই, যেটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আছে। আমরা জানি অ্যান্টিবায়োটিক কি করে, অ্যান্টিবায়োটিক নর্মাল মাইক্রোফ্লোরাকেও এফেক্ট করে, কিন্তু ফেজ ভাইরাস নর্মাল মাইক্রোফ্লোরাকে সে এফেক্ট করবে না। আরেকটা হতে পারে রেজিস্ট্যান্ট ক্যারি করতে পারে একটা সময়, রেজিস্ট্যান্ট ক্যারি করলে দেখা যাবে এই রেজিস্ট্যান্ট ক্যারি করছে তো অন্য একটা ফেজ ভাইরাস সেটার বিরুদ্ধে কাজ করবে, তখন সেক্ষেত্রে আমরা সেই ফেজ ভাইরাসকে ইউজ করব। এটা হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ন্যারো হোস্ট, যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বা স্পেসিফিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, তো অন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সে কাজ করবে না। কিন্তু ব্যাকটেরিয়া যদি আমরা গ্রাম পজিটিভ একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, সমস্ত গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। কিন্তু এক্ষেত্রে তা না, এক্ষেত্রে একবারে যদি আমরা ইকোলাইয়ের ফেজ ভাইরাস ইউজ করি তো শুধুমাত্র সে ইকোলাইকে কিল করবে, সে সালমোনেলাকে কিল করবে না। এটা একটা তার ডিসঅ্যাডভান্টেজ। আর ইনসাফিসিয়েন্ট পিউরিটি ফেজ প্রিপারেশন, যখন আমরা ফেজ প্রিপারেশন করি, তোমরা একটু আগে আমি বললাম ডাবল আগার মিডিয়ার মাধ্যমে, তো এই সময় দেখা যায় কিছু ইম্পিউরিটিস থাকে, এই ইম্পিউরিটিস গুলা দূর করা সম্ভব হয় না। আর একটা হচ্ছে স্টেবিলিটি, পুয়ার স্টেবিলিটি। যখন আমরা ফেজ ভাইরাসটাকে আলাদা করতে যাই তখন এর মধ্যে ব্যাকটেরিয়া থাকতে পারে, এই কারণে তখন আমরা সেখানে হিট ইউজ করি, কেমিক্যাল ইউজ করি ওই সব ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করার জন্য। তো সেই সময়টায় আমাদের এই ভাইরাসটাও কিছু ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে তার স্টেবিলিটিটা সে হারায় ফেলে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং হেটারোজেনিসিটি, মুড অফ অ্যাকশন। এই যে লাইটিক সাইকেল থেকে লাইটোজেনিক সাইকেল আছে বা এদের মধ্যে যে পার্থক্য, এটা নর্মালি করা খুবই ডিফিকাল্ট, এই আন্ডারস্ট্যান্ডিংটা এখনো ক্লিয়ার না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা হতে পারে এস্টাবলিশড পুয়ার কানেক্ট সায়েন্টিফিক ফ্যাসিলিটি, দ্যাট মিনস সায়েন্টিফিক যে এখনো কমিউনিটিটা এখনো ফাইনালি ডেভেলপ করতে পারেনি এই ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, একটু এখনো ল্যাকিংস আছে। কিছু কিছু দেশ গ্রহণ করছে, যেমন আমি নাম বলছি তোমাদের রাশিয়া, ইউএসএ, এরা এখন আলটিমেটলি ইউজ করতেছে। তো একটা সময় হয়তো বা আসবে যখন ফেজ থেরাপি আরো পপুলার হয়ে যাবে। এই মোটামুটি ফেজ থেরাপি। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। তা এই মোটামুটি আমাদের আজকের ফেজ ভাইরাসের টিপিক্যাল স্ট্রাকচার, ফেজ ভাইরাসের রেপ্লিকেশন, ফেজ ভাইরাসের মধ্যে লাইসোজেনিক কনভার্সন। দেখো তোমাদের আজকের খুব ইম্পর্টেন্ট কিছু কুইজ কোশ্চেন বা কিছু ইম্পর্টেন্ট শর্ট নোট দেওয়ার মতো কিছু কোশ্চেন আমি বলে দিই। যেমন হোয়াট ডু ইউ মিন বাই লাইসোজেনিক কনভার্সন, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। এটা একটা ব্রিফ কোশ্চেন, ওই ছোট আকারের কোশ্চেন, 5 মার্কের হইতে পারে। আবার হইতে পারে বললাম যে ফেজ থেরাপি, রাইট এ শর্ট নোটস অন ফেজ থেরাপি, এটাও আসতে পারে পরীক্ষায়। আর ফেজ ভাইরাসের স্ট্রাকচার এবং রেপ্লিকেশন, এটা তো বড় কোশ্চেন হবেই। তো এই মোটামুটি আজকের পড়া থেকে কোশ্চেন যেসব পরীক্ষা আসতে পারে। আশা করি তোমরা এইসব কোশ্চেন খুব ভালোভাবেই বুঝতে পারছো এবং লিখতে পারবা। স্যার একটা প্রশ্ন। ভালো। স্যার লাইসোজেনিক সাইকেলের একটা স্টেজে দেখতে পাচ্ছি যে বাইনারি ফিউশনের মাধ্যমে রেপ্লিকেশন হচ্ছে, তো এইখানে রেপ্লিকেশন হওয়ার পরে কি যখন স্ট্রেসফুল কন্ডিশন আসবে তার পরের স্টেজে প্রত্যেকটা সেলের মধ্যেই কি আলাদা আলাদা হয়ে যাবে? না না, তোমাদের বললাম যে 10,000 যদি কপি হয় রেপ্লিকেশন, তার মধ্যে একটা কপি শুধুমাত্র স্ট্রেসফুল কন্ডিশনে এরকম লাইটিক সাইকেলে প্রবেশ করতে পারে, বলছে। সবগুলাই পারবে না। দেখা যাবে যে কোনো একটা আনলাকিলি বা লাকিলি, যেভাবেই বলো, যে কোনো একটা স্টেজের মধ্যে ওই ভাইরাসটা আলাদা হয়ে যাবে। তখন সেইটা তো ভাইরাস আলাদা মানে কি, ওই ভাইরাস তখন নিজেই রেপ্লিকেশন করার ক্ষমতা অর্জন করবে। জি স্যার, বুঝতে পারছি। তো ঠিক আছে, আধা ঘন্টা ক্লাস নেওয়ার কথা ছিল, একটু বেশি হয়ে গেল, 11টা বাজে গেছে। ছুটির দিন, তোমরা একটু হয়তো এনজয় করবা। তো ঠিক আছে, খাতে খাতে তো ছুটির মজাই বুঝতেছি না। না এখন তো আসলে অনেকদিন ধরে ছুটি, আর তোমাদের কাছে আর নতুন করে কি ছুটি মনে হবে বলো?